বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাংলাদেশ ইনোভেশন সামিট বাংলাদেশে প্রথমবারের মতো 2 দিন ব্যাপী একটা ভার্চুয়াল সামিট হতে যাচ্ছে। তো যেটা 3টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উদ্বোধন করেছেন। তারপর আরো 2 জন সম্মানিত স্পিকার ইতিমধ্যে কথা বলেছেন। তৃতীয় স্পিকার হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত প্রফেসর রাজ্জাক স্যার। তো স্যারকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আজকে আমরা খুব চমৎকার একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। যে টপিকটা আসলে আমার পার্সোনালি আমার সবসময় ইন্টারেস্ট অ্যাজ এন এন্টারপ্রেনর। আমার সবসময় একটা চিন্তা থাকতো যে একজন এন্টারপ্রেনর যদি হতে যায় তাকে আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে গবেষণা করতে হবে, কি ধরনের প্রোডাক্ট নিয়ে গবেষণা করলে তার ভবিষ্যতে বিজনেসটা সুরক্ষিত থাকবে। সো প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা ইনোভেশন করতে গেলে আসলে সেটার অনেক ধরনের স্টেপ থাকে। এই জন্যই গুরুত্বপূর্ণ এই সেশনটা, কারণ আজকের এই সেশনে প্রফেসর রাজ্জাক স্যার আমাদেরকে বিভিন্ন স্টেপ দেখাবেন যে একটা প্রোডাক্ট ইনোভেশন করতে গেলে গবেষণা করা কেন গুরুত্বপূর্ণ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কেন গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলিতে স্যার আমাদের সাথে এই সেশনটা নেবেন। তো আমি আর দেরি না করে স্যারের কাছে চলে যাবো। আমি শেষের দিকে আবার কোয়েশ্চেন অ্যান্সার পর্বে আসবো। আপনারা স্যারের স্লাইড চলাকালীন অথবা স্লাইডের শেষের দিকে যেভাবেই আপনাদের সুবিধা হয় আপনারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, আপনাদের মনে যত কোয়েশ্চেন আছে আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করব শেষ দিকে কোয়েশ্চেনগুলির অ্যান্সারগুলি দেওয়ার জন্য। এছাড়াও আপনারা জানেন যে প্রতি পর্বে আমরা একটা শেষ দিকে একটা রেফারেল ড্র করি, সেটারও স্ক্রিনে আমরা এটা জাস্ট সবাইকে ইন্সপায়ার করার জন্য এটা একটা স্ক্রিনে থাকবে, একটা লিঙ্ক যাবে, সেখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। শেষের দিকে আমরা আমাদের স্পিকার কথা শেষ করার পরে আমরা রেফারেল ড্রটা করবো। সো সবাইকে আমি প্রোগ্রামে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর আমি রাজ্জাক স্যারের কাছে এখন মাইক হ্যান্ড ওভার করছি। Thank you, Mr. Ariful Hassan Oppu. I'd like to welcome you all to this Innovation Summit 2020, which is organized by Bangladesh ICT Division and Innovation Forum Bangladesh. And there are many other partners. I'd like to thank all of them to make this kind of virtual summit, probably the first of its kind in Bangladesh. আমি অ্যাকচুয়ালি একটু বাংলা ইংরেজি হয়তো মিক্স করে বলতে হবে, বিকজ দ্য টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং, হুইচ ইজ why the research is important for innovation. I am Dr. Abdur Razzak, the professor and the former head of the Department of Electrical and Electronic Engineering of Independent University, Bangladesh. First of all, আমি এই পুরো যে আমার প্রেজেন্টেশন অংশটা, আমি কোশ্চেন অ্যান্সারটা পরে নেব। পুরো অংশটাতে আমি দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে ইনোভেশন। সো ইনোভেশনের জন্য রিসার্চ কতটা জরুরি সেটাই হচ্ছে আজকের এই টপিক। সো বিফোর গোয়িং টু দ্য ইনোভেশন, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ রিসার্চ, রাইট? সো আমরা যদি এক কথায় বলি আর কি, সো দ্য রিসার্চ ইজ আ প্রসেস অফ সলভিং দ্য প্রবলেমস, ওকে, অ্যান্ড ফাইন্ডিং দ্য ফ্যাক্টস। সো ফার্স্ট অফ অল আমাদের অনেক প্রবলেম থাকবে, অর্থাৎ সমস্যা থাকবে। ইফ দের ইজ নো প্রবলেম, অ্যাকচুয়ালি দের ইজ নো ইনোভেশন, আমরা এইভাবে বলতে পারি। সো when there is a problem, just like at the moment we are facing the global pandemic COVID-19, so this is a global problem. এবং আমরা কিন্তু এটার যে ভ্যাকসিন, সেটার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ইনক্লুডিং বাংলাদেশ। এবং আমরা এই প্রবলেমটা যদি না আসতো তাহলে কিন্তু আমরা এইটার যে সলিউশন সেটা কিন্তু আমরা পেতাম না। তো যার ফলে কিন্তু এই ইনোভেশনটা হচ্ছে ফর দ্যাট কাইন্ড অফ ভ্যাকসিন। বাট আমি যেটা বলছি যে রিসার্চ ইজ দ্য প্রসেস অফ সলভিং দ্য প্রবলেমস অ্যান্ড ফাইন্ডিং দ্য ফ্যাক্টস।
বাট দিস শুড বি ইন অ্যান অর্গানাইজড ওয়ে। এটা যদি ডিসঅর্গানাইজড ওয়েতে হয় তাহলে কিন্তু হবে না। সো জাস্ট লাইক ভ্যাকসিন, এটা কিন্তু আবিষ্কারের জন্য আমাদের উই হ্যাভ সাম মেথডোলজি, এবং সেটা স্টেপ বাই স্টেপ ফলো করে যাওয়াটা, একটা অর্গানাইজড ওয়েতে যাওয়াটাই কিন্তু আমাদের রিসার্চ। And research is used for challenging or making the contribution of the generalized knowledge, because you have the knowledge, you have the idea, okay, you have the problem, but you are not taking that kind of challenge of research, okay. So research টা হচ্ছে how to solve that problem, এবং সেটার স্টেপ বাই স্টেপ প্রসেসটাই হচ্ছে রিসার্চ। আমি একটু পরের দিকে সেকেন্ড হাফে এটা দেখাবো ডিটেলস আর কি, ওকে। সো আমাদের যে নলেজটা আছে, দ্যাট ক্যান বি ডিসকভার বাই প্রভোকিং দ্য এক্সিস্টিং থিওরি অ্যান্ড ট্রাইং টু বেটার টু এক্সপ্লেন দ্য অবজারভেশন, ওকে। এমন হতে পারে যে এই প্যান্ডামিক যেটা আছে এরকম নয়, আমাদের যে আগে প্রবলেমগুলো ছিল, ইভেন আমরা যদি ফর এক্সাম্পল ডেঙ্গুর এক্সাম্পল দিই, যে উই আর ফেসিং ডেঙ্গু অলসো এভরি ইয়ার, এবং এটা একটা এক্সিস্টিং প্রবলেম, এটা কিন্তু নতুন না। যেমন COVID-19 ইজ নিউ, but that is the existing problem. So existing problem there are some solutions, but you can go for the research with the developed solution, okay, the updated solution. So সেই ধরনের কিন্তু এটা হতে পারে, and that can be also the research, okay, step by step. So that may be the existing problem with the existing solution, but you can develop further. আরেকটা হতে পারে যে না, this is the new problem or new idea, you have some new idea, okay, you want to solve that problem, and then you want to innovate that one through the research. So if there is no research, actually there is no innovation. So আমরা অন্যভাবে যদি আমরা যদি ইনোভেশনের ইয়েটা বলি, ডেফিনেশনটা বলি, তাহলে innovation is actually the product of the idea or the method or thinking, okay, through the research and the technology, and the innovation that should be for the mankind, okay. এখন আমি কিন্তু destructive innovation ও আছে, আবার constructive innovation ও আছে, okay. আমি নিউক্লিয়ার বম্ব করলাম বা আদার টাইপ অফ destructive কিন্তু innovation সেটাও কিন্তু আছে, but we always think about the innovation for the mankind, and also that should be for the sustainable development, okay. সো আমরা যদি এক কথায় বলি, তাহলে আমরা এরকম বলবো যে অ্যাকচুয়ালি দ্য ইনোভেশন ইজ দ্য আউটপুট অফ দ্য রিসার্চ, ওকে। যে আমি যদি রিসার্চটা করি তাহলে কিন্তু আমার নতুন কিছু ইনোভেট হবে। সো আমরা যদি রিলেশনটা দেখি যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য রিসার্চ অ্যান্ড দ্য ইনোভেশন, তাহলে এক কথায় আমরা এরকম একটা লিঙ্ক আপ করতে পারি যে আওয়ার থিঙ্কিং, আওয়ার প্রবলেম, আওয়ার আইডিয়া, then through the research and implementation we have to have the innovation. But whenever we are thinking this kind of innovation through the research, okay, you are going to solve the problem, then you have to think actually a lot of things. আমি একটু পরে details বলবো, but for example whether this is easy, okay, so for example easy to install, easy to maintain, okay, this is user friendly or not, this is cost effective or not, this is complex or simple. So a lot of things you have to consider, okay. This is environment friendly or not, okay, this is health hazard or not. A lot of things you have to consider when you are doing some kind of research for the innovation. So innovation is actually the final product of the research, through the research of your idea or thinking or your problem. So এইভাবে আমরা লিঙ্ক আপটা আমরা করতে পারি। আমি পরবর্তীতে আরো ডিটেলস এটা নিয়ে আসব, কিন্তু আমি একটু যদি রিসার্চের অংশটাতে একটু শুরুতে যাই, তারপরে আমি অন্য ইনোভেশনের অংশটাতেও পরবর্তীতে আসব। যে আমরা ইফ উই want to be an entrepreneur, so what should be the idea, okay, and why this kind of research and development is so important to become the entrepreneur, okay. সো আমরা যদি একটা টিপিক্যাল রিসার্চ মেথোডোলজি দেখাই, তাহলে কিন্তু আমরা জাস্ট এইভাবে দেখাতে পারি যে
First of all, you have the problem, of course. So you have to know that whether this problem is the existing problem or the problem is the new problem. Okay, so you can review some literature through the books, conference or journal papers, or through the internet materials. A lot of things are available at the moment, so you can just go through this. And then, for example, the second step will be the design. So you have to have some idea of designing that thing. And then this may be the mathematical calculations, mathematical modeling. This may be the simulation. Okay, a lot of things you can consider. Okay, this is just the example. And then you have to think the final product, right? Then before going to that, then for example, you can make some prototype, small type of prototype, and you can test it, okay, whether the prototype is working or not. And then you can analyze the testing result. Like COVID-19 vaccine, you know, there are different trials. Okay, the animal trials, phase 1, phase 2, phase 3, and then this will go to the human trials. And then there are a lot of analysis of different kind of species of or genome of COVID-19, whether this will work in all the region of the world. So this kind of thing. So when you are innovating some kind of product, so you have to think also this kind of thing, whether your product is robust or is this will work only in your environment or anywhere in the world. So this kind of things you have to consider. Okay, so this is just a typical example. And then when you are planning, so this is very important that we have to follow the research plan is something like this. As I said, that you start with the background and the objectives. You have in your mind, you know the goals, okay? You know the goals, but you have to have some background study. Okay, you are motivated, for example, okay? You know that, yes, if you can actually innovate this one, this will work, and you can actually have some business plan, for example, with that product, okay? So that's your motivation, is fine. But you have to go for the background study, okay? For example, the existing systems, and you have to know about the related systems and the related works, whether these are available already or the similar kind of works, maybe not exactly the same. So which is actually called the literature review. And then, for example, you should go through some problems and challenges. You just study of the existing system, okay? Because if the system is new, for example, then similar kind of existing system you have to study. Okay, just like the COVID-19 case, we are studying actually before the SARS or MERS, the other viruses, okay, attacked so far to the human being. So the researchers are actually going through that. So you just go through those kind of problems and challenges which are existing, and then come up with some possible solutions. Okay, then come up with some possible solutions or proposed system. Okay, so this is the very primary work of the R&D, and then you just follow the research methodology as I said before, and the proposed system. Then you have to have some work plan. For example, if you are planning, for example, for 1 year, 2 year, 5 year, 10 year, so you have to have some plan that your product will come to the market. For example, you are planning after 1 year, just like the COVID-19 vaccine. So some companies or some research institution, they are planning, for example, in September. Some are planning in December. Some are planning, for example, in the next year. So you have to have some work plan. I'll show you details from the next slides. And then, for example, you should go for the expected outcome of the project. Okay, what you are expecting from your research, actually, which will
mitigate your problem, which will solve your problem, and to reach your final objectives or goals. So you have to be careful about this one. Okay. Then when you are innovative something, then you have to consider a lot of things like whether your product is have some societal impact or health impact or safety or legal issues or cultural issues. A lot of things actually you have to consider when you are researching for the innovation. Okay, or whether your product is environmental friendly or whether your product is sustainable for the development. So all these things you have to consider in mind when you are doing some kind of research to the innovation goal. So you have to have some budget, right? So this is important, because if you are considering that this will be very expensive, so only few people can buy, for example. So budget is very important. Budget for two things. Budget will show you actually how much you need for your research and development to reach the final product. And the second thing is that what will be the cost of your final product. So all these things should be in your budget and planning. Okay, then you have to summarize your research and let's check. I'll now show you the step-by-step of all these procedures. Okay, so this is a typical proposed system example. Okay, so just like, for example, this one is probably for the DC to AC converter. Okay, using for the solar system. Okay, either in the solar home system, or for example in the solar power plant. Okay, so just like you can see that you have to study the solar power from where the solar panel. Okay, then you have the converter. Then whether you can think of, for example, you need some battery bank to store, or if you don't need, then you are considering that you can use it to the grid voltage level. Then you have to boost up. For example, the solar voltage is 12 volt or maybe 24 volt or 48 volt. Then you have to boost up it. Okay. For example, in the line voltage, single phase, if it is, then for example, now in our case is 220 volt RMS. So you have to boost up, right? So then you just invert this DC, convert this DC to AC by using some inverter. Then you may have some harmonics or other component. Then you just filter out, and then you can supply it to the to the load, or for example, you can go to the inject into the grid. So this is just an example. Okay. So every work plan, every research has this kind of the system. You have to have some kind of proposed system, how you will proceed. So this is the work plan, for example, just for 1 year. This is also the example. For example, from January to December, if you are planning, then for example, from January to March, you are doing some kind of problem findings, literature review, and you can find some solutions and so on. And these are the comments. Yes, the March has already been gone, so this has been done already. So in April, for example, you are going to submit some project report, okay, and you can present, for example, to your boss, okay, if in the R&D or maybe in the university or maybe any research center, wherever it is. So for example, in April has already been gone. So May, June, July, for example, you are designing, you are simulating, you are testing and analyzing the data. So since this is July, for example, in progress, not yet finished, then August, September, up to December, you can see yet to be done. So some progress report again you are finding, then you just make some prototype and then testing, you just analyzing the data, and then you submit the final report. You have already reached the goal. So in such a way, actually you can plan. এইভাবে plan করে একটা research plan করে আমরা final target is to innovate the product. Okay, so that's the thing. Always you have to consider that thing.
এখন আমরা যদি আসি যে এক্সপেক্টেড আউটকাম অফ দ্য প্রজেক্ট, দিস ইজ অলসো দ্য এক্সাম্পল, ওকে, যে আমি আমার প্রজেক্ট থেকে কি এক্সপেক্টেড আউটকাম আমার রিসার্চ থেকে আশা করছি। অফকোর্স দ্যাট শুড বি টার্গেটিং টু রিচ দ্য গোল, দ্যাট মিনস টু দ্য innovation, right? So the final target or the goal is to innovate the product, okay? So that's the thing. So a lot of things আমাকে তখন কনসিডার করতে হবে যে আমার সেভিংস কেমন হবে, আমার সেফটি কেমন হবে, আমার কন্ট্রোল কেমন হবে, আমার কম্পাটিবিলিটি কেমন হবে, আমার কস্ট কেমন হবে, এটা ইউজার ফ্রেন্ডলি হবে কিনা। A lot of things you have to consider in mind when you are considering the expected outcome. Okay, so as I said before that when you are going to consider the innovation of something, so you have to think the societal impact, you have to think the health hazard or health impact, and you have to consider the legal issues. Sometimes there may be no legal issues. For example, খুবই ছাত্রদের কাছে বা এখনকার জেনারেশনের কাছে খুব জনপ্রিয় হচ্ছে ড্রোন, okay, you know. So if you are designing some drone for devastating purpose, or for example you are using the drone for example for some private issues, okay, যেটা অন্যদের প্রবলেম হবে, সেটা কিন্তু there are some legal issues, এবং সেই কারণেই কিন্তু এই সিভিল অ্যাভিয়েশন থেকে কিন্তু এক ধরনের ইয়ে দেওয়া আছে যে এটার ওজন কত হলে তোমার পারমিশন নিতে হবে, you have to take permission from them, okay. So there may be some legal issues, there may not be some legal issues, maybe some cultural issues, may not be some, okay. So you have to consider the social impact, okay. You have to consider for example the health, okay, whether this is safe, this is or the privacy issue, as I said, okay, anyone can be used, or only for example you are innovating something, for example only for the defense people can use, okay, যে আমাদের হয়তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব তারা শুধু ইউজ করতে পারবে, অন্যরা পারবে না। সো এই ধরনের কিন্তু আমাদের ইস্যুস কিন্তু আসবে, ওকে, অথবা আমাদের শুধু ডক্টররা ইউজ করতে পারবে, অন্যরা পারবে না, ওকে, অথবা প্রেসক্রাইবড যারা শুধু তারাই পারবে আর কি, অথবা শুধুমাত্র রেজিস্টার্ড পারসন যারা তারা পারবে। সো এই জাতীয় জিনিস কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে when you are considering the innovation through the research. Then the next thing is that you have to consider these environmental and sustainable issues, okay. As I said that আমরা যদি ফর এক্সাম্পল ইলেকট্রিক ভেহিকেল এটার কথাই চিন্তা করি, যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল অফকোর্স আমাদের হয়তো কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, যে আমরা যদি ইলেকট্রিক ভেহিকেল ফর এক্সাম্পল যেটা ব্যাটারি চালিত, ওকে, আমাদের 3 হুইলার আছে প্রচুর, মোর দেন 2 মিলিয়ন প্রবাবলি, দিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এবং ভবিষ্যতে আমাদের যে ইলেকট্রিক কারগুলো আসবে বা অন্য ভেহিকেলগুলো আসবে, সেগুলো কিন্তু আমাদের আইদার হাইব্রিড হবে অথবা কমপ্লিটলি আমাদের ইলেকট্রিক্যাল হবে। সো এগুলো কিন্তু ব্যাটারি চালিত যখন হবে, দেন you have the issues of charging, right? So এটা তখন চার্জিংটা আমি কোথায় করব, ফর এক্সাম্পল যে আমি বলছি যে ঠিক আছে আমরা we are using the electric car or electric automobiles or 3-wheeler, but we are charging in the for example through the grid. তাহলে কি হচ্ছে যে grid means that you are using the electricity. So electricity is producing once again by burning the fossil fuel, okay, and when you are burning the fossil fuel, what happens is that you are producing the carbon dioxide. So that actually is the health, not only the health hazard, but also the responsible for the environmental pollution, as well as the global warming, as well as the climate change. সো এই জাতীয় ইস্যুস আছে, তখন আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে না ঠিক আছে, উই হ্যাভ টু গো ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে ঠিক আছে উই ক্যানট use the electric grid, conventional electricity grid for charging this kind of things. তাহলে আমরা কোথায় যাব? ফর এক্সাম্পল দেন ইউ হ্যাভ টু ইনোভেট সাম নিউ আইডিয়া,
যে আমরা যেমন এমন হতে পারে যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম সোলার চার্জিং স্টেশন, ওকে, যে সেটা দিনের বেলায় অবশ্য পারবে, রাতে পারবে না। অথবা আমরা ব্যাটারিকে স্টোর করব, অবশ্যই আবার সেটা ব্যাটারির আবার এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, বিকজ ব্যাটারি একটা লাইফ টাইম আছে। তারপরে ব্যাটারিগুলো তোমার যখন চার্জ করা হয় সেটাও কিন্তু আমাদের এনভায়রনমেন্টে ইফেক্ট করে। So you are saving electricity, for example, not by producing, by burning the fossil fuel, but what you are using is that you are using, for example, some other thing like solar energy or some other renewable energy. So this kind of solution. So এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। ওকে, দেন আমি আগেই বলেছি যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম প্রপোজড বাজেট। তো বাজেটটা কিন্তু অবশ্যই, যেমন এটা আমি যদি একটা প্রোটোটাইপের ক্ষেত্রে ধরি যে আমি একটা প্রোডাক্ট তৈরি করব, তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার আমার কতটা লাগবে, একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার কতটা লাগবে সেটা কিন্তু আমার খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমার এই জিনিসটা বাজেটটা আসবে। একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বাজেট, যে আমার পুরো 1 বছরে আমি আমার যে ম্যান পাওয়ার আছে, আমার যে আমি এখানে যেটা দেখিয়েছি এক্সাম্পলটা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের বাজেট, যে আমি একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার কত টাকা খরচ হবে। ফর এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে প্রায় 66,000 টাকা। আচ্ছা, যদি এরকমই হয় দেন এটা আমার দেখতে হবে whether this is feasible, this is sustainable, আর এটা ব্রেক ইভেন কেমন। সো আমি যখন যারা ইনভেস্টর আছে, যারা এন্টারপ্রেনিয়র, তারা কিন্তু ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সাথে বসে এটাকে তখন ঠিক করবে যে না, এর মার্কেট ভ্যালু হয়তো এত হবে না। হ্যাঁ, তো এখন ফর এক্সাম্পল যারা এই কোভিড-19 এর ভ্যাকসিন করছে, তারা যদি এরকম হয় যে একটা ফর এক্সাম্পল ভ্যাকসিনের দাম হবে 1 লক্ষ টাকা, তাহলে ওই আমাদের গুটি কয়েক লোক হয়তো গোটা ওয়ার্ল্ডে, ইভেন হয়তো কয়েক মিলিয়ন লোক হয়তো পারবে, কিন্তু বিলিয়নস অফ পিপল যেটা আমাদের আছে, 7 to 8 বিলিয়ন পিপল, এটা কিন্তু তারা কিন্তু পারবে না সবাই, এভরিবডি। ইভেন বাংলাদেশের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। তো এই জন্য whenever we are thinking something to innovate or with the final product, then you have to go for this kind of budget. Of course, then you have to summarize your outcome, okay? And you may have some limitations. You have to summarize it also, and maybe for fine tuning your product, you may have some future plan. যে আমার একটা প্রোডাক্ট তৈরি হয়েছে through this research and innovation, but this has this kind of limitations. So in future, actually, we will fine tune this one. Even, for example, this may be expensive for the first time. So for the second time, you should go for the less expensive innovations or something like this. তারপরে তো আমার রেফারেন্স দিব, কিন্তু বিফোর ফিনিশিং আমি জাস্ট আর 2-3 মিনিট নেব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব আর কি। সো বিফোর ফিনিশিং আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো ইনোভেশন করতে যাচ্ছি, দেন আমরা বলছি যে উই শুড গো থ্রু দ্য রিসার্চ। ওকে, রিসার্চ না করলে কি হতো? রিসার্চ না করলে যেটা হতো সেটা কিন্তু আমাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেতে হবে। সো আমি যদি ফর এক্সাম্পল একটা 50 তলা বিল্ডিং এ একটা লিফট বানাতে চাই ফর এক্সাম্পল, তো আমি তো এটার আগে একটা প্রোটোটাইপ বানাতে হবে এবং আমাকে দেখতে হবে যে হ্যাঁ, এটা 50 তলা বিল্ডিং এ যাবে। এখন আমি একটা বানালাম, বানানোর পরে এটা 50 তলা বিল্ডিং এ লাগাই দিলাম, তারপর দেখি এটা আর কাজ করে না, তাহলে আমাকে আবার বানাতে হবে, তারপরে আবার বানাতে হবে, অ্যান্ড সো অন, যতক্ষণ পর্যন্ত কাজ না করে। সো দিস উইল বি এক্সপেন্সিভ প্রসেস। সো তার পরিবর্তে যেটা করতে হবে যে না, ঠিক আছে, তোমার একটা ডিজাইন করতে হবে যে হ্যাঁ, এটা 50 তলা পর্যন্ত যেতে পারে, এবং সেই কারণেই কিন্তু রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ইনোভেশনস। এখন ফাইনালি আমি যখন রিসার্চটা করব, ইভেন এই যে কোভিড-19 ভ্যাকসিনের কথাও যেটা আসছে ফর এক্সাম্পল, এই রিসার্চগুলো কিন্তু পাবলিশ করতে হয় কোথাও। আমরা এই যে পাবলিশিং ইউর রিপোর্ট, রাইট? তো নর্মালি আমাদের 3টা ওয়ে আছে, দেয়ার আর মেনি আদার্স, বাট অনলাইন আছে এখন, বাট নর্মালি আমরা কোনো কনফারেন্সে পাবলিশ করি,
ফর গেটিং দ্য ফিডব্যাক। কনফারেন্সে আমরা করি যে আর্লি ওয়ার্ক, খুব কাছে মানে একেবারে শুরুর দিকের কাজ, জাস্ট ছোট একটা ফাইন্ডিংস পেয়েছি, দিস ইজ নট দ্য ফাইনাল অফ দ্য রিসার্চ, ফাইনাল আউটকাম, বাট একটা প্রাইমারি অর্থাৎ প্রিলিমিনারি। দেন ইউ জাস্ট গো টু দ্য কনফারেন্স, the audience are there, you just present in front of them, and then you just get the feedback from the audience, and then you just modify it, and then you can go for example journal publications, or you can go for the book chapter, or for example in the book. আচ্ছা, যখন আমরা এই পাবলিকেশন গুলো করব তখন কয়েকটা কথা মনে রাখতে হবে। ফর এক্সাম্পল ইন দ্য কেস অফ কনফারেন্স, ইউ হ্যাভ টু কনসিডার দ্য ইন্ডেক্সিং অফ দ্য ডেটাবেস, যে এটা কোথায় যাচ্ছে আসলে, হ্যাঁ, যে কোথাও যাচ্ছে না। সো নোবডি, জার্নাল, কনফারেন্স বা বুক, এগুলো তো পাবলিশ করার অর্থ কি? সো দিজ আর রিডেবল ফর দ্য রিডার, ওকে, ফর দ্য জেনারেল রিডার। যে তুমি একটা কিছু করেছো, তুমি এটা কেউই জানলো না, তাহলে তো হলো না, তাহলে তো সবাইকে জানাতে হবে সেটা, যে হ্যাঁ আমি এটা করেছি। তো এটা করেছি সেটা জানানোর জন্য আমাদের এই মাধ্যমগুলো আছে, যে কনফারেন্স পাবলিকেশন বা জার্নাল বা বুক চ্যাপ্টার, দেন এগুলোর মাধ্যমে জানাতে হবে। তাই এখন তুমি একটা কিছু করলো, তুমি ক্লেম করছো যে হ্যাঁ আমি এটা করেছি, nobody will believe that one. তাহলে এটা কিন্তু যখন কনফারেন্স বা জার্নাল বা বুক চ্যাপ্টারে আমি এটা সাবমিট করব, then basically this will go for the review. So the expert panel in the relevant field will review this one, এবং তারা এখান থেকে মতামত দেবে, yes the work is good and the work is believable, okay, বিশ্বাসযোগ্য, এটা তুমি যে ডেটাগুলো রিপ্রেজেন্ট করেছো, these are believable, তাহলেই কিন্তু this will go for the publication. So আমি যদি একটু ভালো রেজাল্ট হয়, then we'll go for the জার্নাল। তো আমি বলছি কনফারেন্সের ক্ষেত্রে যেমন ইন্ডেক্সিং হতে হবে, কোথায় আছে এটা। ফর এক্সাম্পল আমি কিছু এক্সাম্পল দিয়েছি, শুধু সায়েন্সের গুলা, অন্যগুলাও পাবে অন্য জায়গাগুলোতে। যেমন ধরো IEEE এক্সপ্লোর, ACM, স্প্রিঞ্জার, স্কোপাস অবশ্য বিভিন্ন ধরনের জার্নালি ইন্ডেক্সিং হয়, এবং বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং এজেন্সি আছে বা ডেটাবেজ আছে। সো ইউ শুড গো ফর দ্যাট, যে ওখানে হচ্ছে, তাহলে কিন্তু লোকজন পাবে। Journal, so for the journal you have to consider first whether the publisher is good or bad. So this is very important factor. Then high impact factor naki very low impact factor, naki impact factor ই নেই, ওকে। সো তারপরে তোমাকে যেতে হবে ইন্ডেক্সিং, যে এটা কোথায়, ISI ইন্ডেক্সিং অথবা SCI, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সটেনশন, ওকে। তারপরে তোমার স্কোপাস ইন্ডেক্স, এরকম বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং আছে। তারপরে জার্নাল র্যাঙ্কিং আছে, ওকে, যেমন SGR, সাইমাগো জার্নাল র্যাঙ্কিং বলে এটাকে, হ্যাঁ, Q1 to Q4. The Q1 is the highest kind of journal, okay? Then Q2, Q3, Q4, বিভিন্ন ধরনের র্যাঙ্কিং তারা করেছে। So all kinds of journal, like the humanities, social science, natural science, engineering, medicine, everything is over there. So আমার মনে হয় থামতে হবে আমাকে, নাকি? জি স্যার। হ্যাঁ, I'm going to stop just right now. So similarly, we have to consider the book and book chapter. So in this case also, you have to consider the good publisher, or this will be in the online, or this will be in the ebook, or this will be in the hard binding. So these kind of things you have to consider before publishing your report to the conference, or to the journal, or to the book chapter or book. So thank you very much. We have time limitations, and I hope you enjoy this lecture. And if you have any question, then I can go for the answer. Thank you very much. Thank you so much, sir. অনেক ধন্যবাদ, চমৎকার একটি সেশন হয়েছে। হ্যাঁ, আমাদের একটা টাইম লিমিটেশন আছে, বাট আমরা চেষ্টা করব কিছু কোয়েশ্চেন এখন নেওয়ার জন্য, আর বাদ বাকি সব কোয়েশ্চেন হয়তো পরবর্তীতে যে ফেসবুকে যেসব কোয়েশ্চেন আসছে আপনার থেকে জেনে নিয়ে আমরা হয়তো ফেসবুকে আবার কিছু অ্যান্সার আমরা দিব। তো কিছু কোয়েশ্চেন আসছে, এর মাঝে আপনার প্রথম যে কোয়েশ্চেনটা আমি করতে চাই অডিয়েন্সদের পক্ষ থেকে, যেমন কোভিড এর কারণে এখন কিন্তু টেকনোলজিক্যাল প্রচুর ট্রান্সফরমেশন হচ্ছে। তো আমি জানি যে আপনি নিজেও কিন্তু রোবোটিক সহ অন্যান্য আদার ইনোভেশনে জড়িত। যেমন মানে কোভিড এর কারণে আপনার যারা রোবোটিক্স বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে, কোভিড এর পরিপ্রেক্ষিতে তারা যদি কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চায়, আপনার কি মনে হয় কি ধরনের রোবোটিক ইনোভেশন এই প্যান্ডামিকের সময় খুব ভালো কাজ করবে, অথবা প্যান্ডামিকের পরেও গিয়ে আসলে এই রোবোটিক ইনোভেশন গুলি আপনার ভালো কাজ করবে? আমি এক দুইটা জাস্ট
হিন্ট যদি আপনাকে দিই, আপনি আপনি নিজেও হ্যাঁ, জেনে না আমি মনে হয় বুঝতে পেরেছি কিছুটা। থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা কিন্তু এখন আমাদের বিভিন্ন ধরনের এই কোভিড রিলেটেড কিন্তু ইনোভেশনটা অনেক বেশি হতে পারে, কারণ সিন্স দিস ইজ এ নিউ প্রবলেম অ্যান্ড উই আর ফেসিং, এবং দিস ইজ এ গ্লোবাল প্রবলেম। তো যেটা হতে পারে যে একটা আপনি যেটা রোবটের কথা বলেছেন, অফকোর্স রোবটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এই কারণে যে আমরা কিন্তু যেমন হিউম্যান বিইং যেটা আমরা করছি সেটা কিন্তু আমাদেরকে একটা ফুল প্রোটেকশন নিয়ে করতে হচ্ছে। এটা কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করছি। ফর এক্সাম্পল দ্য ডক্টরস বা নার্স বা হেলথ ওয়ার্কার্স যারা আছে, দে আর অ্যাকচুয়ালি ফেসিং দ্য problem, okay, when they are actually going near to the patients, যখন রোগীর কাছে যাচ্ছে তখন তাদেরকে একটা ফুল প্রোটেকশন নিয়ে কিন্তু যেতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই সিমিলার কাজটাই, ফর এক্সাম্পল ইভেন আমরা যদি একটা মেডিসিনই আমরা দেব, একজন নার্সকে কিন্তু তাকে যেতে হচ্ছে কাছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা রোবট ইউজ করতে পারতাম। ঠিক আছে, যে আমি একটা রোবট ইউজ করব, মেডিসিনটা জাস্ট রোগীর বেডে দিয়ে সে আবার ফেরত আসবে। সো আমরা কিন্তু, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মানে দেয়ার আর মেবি, হ্যাঁ আপনি বলছিলেন কিছু একটা। না না ঠিক আছে, অলরেডি আপনি বলেছেন যে মানে রোবট যতটা সেফলি উইদাউট ভাইরাসের যে ভয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডক্টরদের কাছে যেতে হচ্ছে যেখানে ভাইরাসের ভয় থাকে, সেখানে অনেক জায়গায় রোবোটিক হয়তো ব্যবহার করা যেতে পারে, রোবটকে ব্যবহার করা যেতে পারে, যেটা উন্নত বিশ্বে অনেক দেশে হয়তো হয়েছে, চায়না সহ বিভিন্ন জায়গায়। আরেকটা কোয়েশ্চেন স্যার, আমি অনেক কোয়েশ্চেন আসছে, সব তো আর নেওয়া সম্ভব না, আমি অনেকে লিখছে ফেসবুকে। আরেকটা কোয়েশ্চেন যে আমাদের এখানে খুব দ্রুত আমরা মানে যে কোনো একটা গবেষণার ফল খুব দ্রুত পেতে চাই, হ্যাঁ, তো গবেষণা করতে গেলে অনেক সময় কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, মানে গবেষণা করলেই যে শুধুমাত্র যে আপনার সাকসেস হবে সেটা ঠিক না, অনেক সময় ফেলিউরও হতে পারে। তো এই যে সাকসেস বা ফেলিউর, এই ক্ষেত্রে আপনি স্টুডেন্টদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে, বা যারা গবেষণা করে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? গবেষণাটা কিন্তু প্রথমত খুব ধৈর্যের ব্যাপার, খুব ধৈর্যের কাজ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা ওই মানে খুবই শর্ট টাইমেই আমরা করতে চাই। বিশেষ করে আমরা, আমাদের বাঙালিদের তো এমনিতেই একটা স্বভাব আছে যে আমি শর্টকাট। তো গবেষণার কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। আর আপনি যেটা উল্লেখ করছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু গবেষণা করতে গেলে এই বারবার কিন্তু এটা হবে, এটা ফেল হবে। হ্যাঁ, যে আমার সত্যি সত্যি আমার একটা মানে প্রসেস ফেল হতে পারে। আমি একটা আইডিয়া, যেভাবে আমি এটাকে প্রজেক্ট করেছিলাম ইনিশিয়ালি, যেভাবে যে সলিউশনটা আমি নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা ফেল হতে পারে। তো এইটার অর্থ কিন্তু এই না যে আমাকে ওখানে থেমে যেতে হবে। ঠিক আছে, আমি যে কোনো জায়গায় আমি আটকে যাই না কেন, ইউ জাস্ট গো ব্যাক ওয়ান্স এগেন টু দ্য অরিজিন অ্যান্ড দেন রিসার্চ। এটা কিন্তু আমি রিসার্চকে এইভাবে বলি যে সার্চ অ্যান্ড সার্চ অ্যান্ড সার্চ, ওকে, অর্থাৎ রিসার্চ। হ্যাঁ, আমরা এটা দুইটা ওয়ার্ড যদি ভাগ করি, তো যার ফলে ইউ হ্যাভ টু সার্চ ইউর সলিউশন। ওকে, থ্যাংক ইউ। আরেকজন কোয়েশ্চেন করেছে আপনার মানে রিসার্চ পাবলিশার যারা আছে, পাবলিশারদের সাথে খুব ইজিলি রিনাউন যারা পাবলিকেশনস আছে, হাউ ক্যান আই গেট, ফেরদৌসি আর মিশু বলছেন, হাউ ক্যান আই গেট দ্য কানেকশন উইথ দ্য রিনাউন পাবলিকেশনস, রিনাউন পাবলিকেশন যেগুলো আছে ওদের সাথে কিভাবে কানেকশনটা করা যায়? আচ্ছা, থ্যাংক ইউ ফেরদৌসিকে এই প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি আমি বলবো যে যদি ফর এক্সাম্পল, আমি জানি না যে সে কি সায়েন্স নাকি আর্টসের স্টুডেন্ট, আমাকে যদি একটা মেল করে আমি তাকে লিঙ্কগুলো পাঠিয়ে দিব, আমি মেলগুলো পাঠিয়ে দিব, হ্যাঁ, লিঙ্কগুলো। তাহলে সায়েন্স বা আর্টস একটু উল্লেখ করে আমাকে লিখলেই আই উইল সেন্ড দ্য লিঙ্ক। ওকে, থ্যাংক ইউ ফেরদৌসি, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা স্যারের ইমেল আইডিটা আমরা আপনাকে, আপনি একটু দেখবেন যে অরিজিৎ একটা প্রশ্ন করেছে, একটু দেখবেন, বোধহয় এর আগে ছিল। হ্যাঁ,
জি না, এটা দিস ইজ সো ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ স্যার, আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। হ্যাঁ, তো আমি স্যার যদি এখন আরেকটা কোশ্চেন আমি করতে যাচ্ছি, যে যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে তাদের জন্য আসলে ইন্টারন্যাশনাল কোন ধরনের জার্নালগুলি যথেষ্ট আপনার মানে গ্রেডের যে সার্ভার, আপনি যদি আমরা গ্রেড করি কয় ধরনের গ্রেড আছে, এবং সেই জার্নালগুলিতে পাবলিকেশনের জন্য তাকে কোন কোন ওয়েগুলো অবলম্বন করতে হবে? আচ্ছা, এর আগে যে ফেরদৌসী যেটা বলেছে তার সাথেই এটাকে আমি এক করে দিচ্ছি। তাহলে যদি জার্নাল হয় তাহলে তারা যেটা করতে পারে, আমি কিন্তু আমার স্লাইডেও দিয়েছি, সেটা হলো SJR সাইমাগো জার্নাল র্যাঙ্ক বলে। সো এইখানে এই ওয়েবসাইটে যে SJR জাস্ট সার্চ দিলে এটা পেয়ে যাবে। ওয়েবসাইটে যে কিন্তু তারা জার্নাল র্যাঙ্কিং পাবে, Q1, Q2, Q3, Q4. Of course, Q1 is the highest graded journal. হ্যাঁ, তো যদি এখানে কিন্তু একবারে আমি বললাম যে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, ইংলিশ, বাংলা, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, all journal links are there. Okay, so স্যার আরেকটা কোশ্চেন আসছে আমাদের, অরিজিৎ সহায় করেছে, ইফ আই কমপ্লিট a project, how do I know where I will publish my work journal, conference or book, which will be better for me? Okay, এখন তার প্রজেক্টের উপর বেস করে আপনার কি বলার থাকবে তাকে আসলে সেই? ওকে, থ্যাংক ইউ অরিজিৎ। অরিজিৎ নিজে কিন্তু বুঝবে যে তার কাজের যে মানে প্রজেক্টের যে অংশটা, সেখানে রিসার্চ কতটুকু ছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে রিসার্চ পার্টটা কতটুকু ছিল। সো রিসার্চ কিন্তু আমরা বলছি যে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, অর্গানাইজড একটা প্রসেস, ফ্রম দ্য থিঙ্কিং টু দ্য ইনোভেশন। ওকে, সো মাঝখানে কিন্তু আমি স্টেপগুলো দেখিয়েছি যে রিসার্চের স্টেপগুলো কি কি। যদি এই স্টেপগুলো তার প্রজেক্টের মধ্যে থাকে, আমি বললাম যে ইফ দিস ইজ এ ভেরি প্রাইমারি রেজাল্ট, দেন সামওয়ান শুড গো ফর দ্য কনফারেন্স ফার্স্ট। আমি কনফারেন্সে দিলে কি হবে, ওখানে যদি আমি প্রেজেন্ট করি, দেন আমি কিন্তু ওখান থেকে অডিয়েন্স থেকে ফিডব্যাক পাবো যে আমার কাজটা আসলে কত ভালো, এবং ওখান থেকে কিন্তু এটার যে মডিফিকেশন বা অ্যাডভান্সমেন্ট, সেটা কিন্তু আমি ফিডব্যাক পাবো। দেন ওখান থেকে আমি যেটা করব, যে ওই ফিডব্যাকগুলোকে উই শুড ইমপ্লিমেন্ট অ্যান্ড দেন সাবমিট টু দ্য জার্নাল। এবং বুকটা বা বুক চ্যাপ্টার এটা আরো পরে দ্যাট শুড বি ইলাবোরেট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের আসলে অনেক কোয়েশ্চেন আছে, টাইম কনস্ট্যান্টের কারণে আমরা পারছি না, তবে লাস্ট একটা কোয়েশ্চেন সব স্টুডেন্টদের বা প্রফেশনালদের পক্ষ থেকে করব, যে আমাদের, আপনি জানেন যে আমাদের দেশে মানে স্টুডেন্টরা কিন্তু প্রচুর মেধাবী। আমাদের স্টুডেন্টরা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের অনেক বড় বড় জায়গায় এখন কাজ করছে। তো সো এই গবেষণার ব্যাপারে বা নতুন নতুন উদ্ভাবনের ব্যাপারে আপনার লাস্ট যে কোয়েশ্চেনটা আমি করব, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? প্রথমত আমরা দুটো জিনিস একটু হয়তো ভুলে যাই, সেটা হচ্ছে গবেষণা বা রিসার্চ কিন্তু একটা জিনিস, আর ধরেন কোনো জিনিস উইদাউট রিসার্চ কোনো কিছু তৈরি করা, সেটা কিন্তু আলাদা জিনিস আর কি। সো আমরা কিন্তু অনেক সময় বলি যে ফর এক্সাম্পল টেকনিশিয়ান, টেকনোলজিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, সো এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো আমি কিন্তু বলবো যে যারা রিসার্চ বা গবেষণায় আসতে চাই, প্রথমত ওই যে আপনার আগের কোশ্চেনটা দিয়ে বলবো, তাদের কিন্তু প্রচুর ধৈর্যশীল হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, সো দে শুড বি ডিসিপ্লিনড। ওকে, তাদেরকে খুবই ডিসিপ্লিনড হতে হবে। নাম্বার 3 হচ্ছে টাইম বা সময়, এটার ব্যাপারে খুব বেশি আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। বা এই যে অন টাইম, আমরা কিন্তু দেখেন যে আপনি 6টায় বলেছিলেন, জাস্ট 6টায় আপনি শুরু করেছেন, এবং আমরা কিন্তু 6টার 10 মিনিট আগে আমি ঢুকেছি, আপনি ঢুকেছেন, ঢুকে আমরা আলাপ করছিলাম যে কি ধরনের সেশন হবে বা এটসেট্রা। তো এটা কিন্তু যদি আমি 6টা 5-এ বা 10-এ শুরু করি, এর অর্থ হচ্ছে আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট কিন্তু জানি না। সো এইটা কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সময়ের কাজ সময় করতে হবে। এই জিনিসটা আমাদের সবার মধ্যে যদি আসে, আমাদের ডিসিপ্লিন যদি থাকে, আমাদের যদি ধৈর্য থাকে, দেন উই উইল বি সাকসেসফুল ইন দ্য রিসার্চ। আমাদের কিন্তু ফেইলিওর আসবে এর মধ্যে,
এবং এই ফেলিউর থেকেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বলেছি যেখানেই ফেল করি, গো ব্যাক টু ইউর প্রিভিয়াস স্টেজ অ্যান্ড দেন স্টার্ট এগেন আনটিল ইউ রিচ দ্য গোল। থ্যাংক ইউ। আমরা বাংলায় যেটা বলি যে হাল ছেড়ো না বন্ধু। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার মনে হয় যে এই যে 40-50 মিনিট কোন দিক দিয়ে চলে গেল আমি সত্যি কথা টেরই পেলাম না, কারণ আমার খুব পছন্দের একটা সাবজেক্ট হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন রিসার্চ। আমি অনেকে দেখলাম যে আপনার বিদেশ থেকেও জয়েন করেছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে জানি না কতজন জয়েন করেছে, আপনি যদি আমাকে একটু জানাতে পারেন। আমাদের লাইভে আমাদের যে প্রায় 400 জনের মতো কন্টিনিউ ভিউয়ার ছিল। ওকে, থ্যাংক ইউ। আই লাইক টু থ্যাঙ্কস অল অফ देम। জি, অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলি আপনার থেকে আমরা হয়তো অ্যানসার নিয়ে পরবর্তীতে আমরা পুট করে দিব কমেন্ট বক্সে। আর আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে। আপনি স্যার ভালো থাকবেন। আপনার যদি শেষ কিছু বলতে চান আপনিও ভালো থাকবেন। আর আমি এই বাংলাদেশ ইনোভেশন সামিট 2020 অর্গানাইজার হিসাবে এবং আই এম লাকি যে আমি অনেক দিন থেকেই বাংলাদেশ ইনোভেশন ফোরামের সাথে আছি, এবং আপনি আমাকে ইনভাইট করেছেন এই জন্য প্রথমত ধন্যবাদ। এবং মাননীয় প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন, আমি দেখেছি তখন, এবং আপনি ছিলেন ওখানে হোস্ট হিসাবে, এবং আমি খুবই লাকি যে আপনি আবার আমার সেশনে হোস্ট হিসেবে আছেন। দিস ইজ ভেরি ভেরি লাকি। Anyway, I would like to thanks all the organizers, all the partners of this innovation summit, এবং ICT minister, state minister, and of course ICT ministry, and all the volunteers involved in the Innovation Summit 2020, and of course, but last but not the least, all the audience of my session from home and abroad. So I would like to thank once again. So stay safe and stay well. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এখন তাহলে অ্যাডমিনের কাছে চলে যাব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটা সেশন হয়েছে। আমি জানি যে আমাদের টাইম কনস্ট্যান্টের কারণে অনেকের কোয়েশ্চেন নিতে পারেনি, বাট ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আমরা ফেসবুকের মাধ্যমে হলো সবার অ্যান্সারগুলি দেওয়ার জন্য। আমরা এখন রেফারেল ড্রতে আমরা চলে যাই। ইতিমধ্যে আপনারা সবাই রেফারেল ড্রর জন্য আপনাদের মোবাইল নাম্বার সাবমিট করেছেন। তো আমি এখন আমাদের এখন একটা স্পিন আছে, স্পিনটা ঘুরবে, ঘোরার পরে একজন ভাগ্যবান আর ভাগ্যবতী নাম্বার এখানে শো হবে। শো হওয়ার পরে আমরা নাম্বারটা বলে দিব, এবং পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে ওই অ্যাড্রেসে আমাদের একটা ছোট্ট উপহার আপনাদের কাছে চলে যাবে। আমি এখন স্পিন ঘোরানোর রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিজয়ী পেয়ে গেলাম 0192259650। আপনাকে অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে এবং বাংলাদেশ ইনোভেশন সামিট 2020 পক্ষ থেকে। আপনার ফোন নাম্বারে আমরা সামিটের পরপরই যোগাযোগ করে আমরা আমাদের গিফট পাঠিয়ে দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই প্রোগ্রামে যারা যারা জয়েন করেছেন, আমাদের অডিয়েন্স যারা ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী সেশন আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আরিফুল হাসান অপু এখানে শেষ করছি।